আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন। কোন নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না, সেই পররাষ্ট্রনীতি আমরা ছুঁড়ে ফেলে দিব। জুলাই ঘোষণাপত্রের জনমত তৈরিতে গণসংযোগ শুরু। গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবার পাবে মাসিক ভাতা। লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন বেগম খালেদা জিয়া। কাল যাচ্ছেন এয়ার অ্যাম্বুলেন্সে। বিমানবন্দরে স্বাগত জানাবেন তারেক রহমান। শেখ হাসিনার সরাসরি নির্দেশেই গুম। ট্রাইব্যুনালকে জানালেন চিফ প্রসিকিউটর। 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। রোহিঙ্গাদের কারণে পাসপোর্টে এখনই বাদ যাচ্ছে না পুলিশ ভেরিফিকেশন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত নিয়ন্ত্রণে থাকার দাবি। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি শম্পা বিশ্বাস। ফরিদপুরের সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো জুলাই ঘোষণাপত্রের জনমত তৈরিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার 6 দিনের গণসংযোগ কর্মসূচিতে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিভাজনের রাজনীতি নয়, তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। আর নতজানু পররাষ্ট্রনীতি হলে তা ছুঁড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন সার্জিস আলম। এছাড়াও গণ অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধেরও আহ্বান জানান তরুণ ছাত্রনেতারা। আরও জানাচ্ছেন শামীমা রহমান শাম্মী। গেল ডিসেম্বরের 28 তারিখ সোশ্যাল মিডিয়ায় 31 ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের দিনক্ষণ জানান দেন বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটি। তবে কর্মসূচির আগের দিন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র তৈরির সিদ্ধান্ত হলে নির্ধারিত দিন মার্চ ফর ইউনিটি নামে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় জুলাই ঘোষণাপত্রের জনমত তৈরিতে সপ্তাহব্যাপী সারা দেশে গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রথম সমাবেশ ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে। তাই দুপুর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের উপজেলা থেকে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে আসতে থাকেন সমাবেশ স্থলে। বেলা গড়াতেই কানায় কানায় পূর্ণ হয় পুরো মাঠ। ফ্যাসিবাদ ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং জুলাই ঘোষণাপত্র ও জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে সোমবার বিকেলে সমাবেশে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির নেতা সার্জিস আলম সহ বেশ কয়েকজন। পরে একে একে বক্তব্য শুরু করেন ছাত্রনেতারা। সে সময় নতজানু পররাষ্ট্রনীতি হলে তা ছুঁড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়ে সার্জিস আলম বলেন, বিশেষ কোনো পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলা হবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ করতে হবে বলেও জানান তিনি। ওই খুনি হাসিনা বাংলাদেশে অবশ্যই জট করে আসবে, কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। কোন নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দু মাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, আমরা বলি সেই পররাষ্ট্রনীতি আমরা ছুঁড়ে ফেলে দিব। আর সমাবেশে বিভাজনের রাজনীতি নয়, বিজ্ঞ রাজনীতিবিদদের তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। এছাড়া আগামী 15 জানুয়ারির মধ্যে খুনি হাসিনার বিচারিক কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে, আমাদের পূর্বসূরি যারা রয়েছে, আপনাদের লড়াই এবং সংগ্রাম, এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই। একই সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন। এর আগে বেলা 4:30টার দিকে মঞ্চ থেকে নেমে আন্দোলনে নিহত ও আহত স্বজনদের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এখন ফরিদপুর।
জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সরকারিভাবে সহায়তা ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে জুলাই অধিদপ্তর। তথ্য উপদেষ্টা জানান, সরকারিভাবে যে ভাতার আলোচনা চলছে তা আগামী অর্থ বছরের পর থেকে কার্যকর হবে। জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মুগ্ধ জানান, এখনও শহীদ আহতদের মধ্যে যারা লিপিবদ্ধ হননি তারা 31 জানুয়ারির মধ্যে ইউএনের সঙ্গে যোগাযোগ করে অন্তর্ভুক্ত হতে পারবেন। আরও জানাচ্ছেন আজহার লিমন। যাদের রক্ত আর জীবনদানে গণঅভ্যুত্থানের মতো এত বড় পরিবর্তন, পর্যাপ্ত সেবা ও সহযোগিতা পাচ্ছেন না তারা। শহীদ যারা হয়েছেন, জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের নিয়ে এমন আলোচনার মধ্যে এলো জুলাই অধিদপ্তরের কার্যক্রম শুরু নিয়ে ঘোষণা। সোমবার রেল ভবনে সরকারের শীর্ষ 3 উপদেষ্টা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট সরকারি বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের যে পুনর্বাসন এবং সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, ফেব্রুয়ারি থেকেই কার্যক্রম শুরু করবে জুলাই অধিদপ্তর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত এই অধিদপ্তরের কাজ হবে জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, গবেষণা ও বিপ্লবীদের সহযোগিতা ও পুনর্বাসন তদারকি করা। জানুয়ারি মাসে এই 232,60,00,000 টাকা শহীদ পরিবার ক্ষেত্রে, সেক্ষেত্রে 10 লক্ষ টাকা, যেটা সঞ্চয়পত্র আকারে থাকবে, এবং আহতদের যে বিভিন্ন ক্যাটাগরি এবং দেশে বিদেশের চিকিৎসা কনসালটেন্সি বাবদ আমাদের বাকি বাজেটটা থাকবে। আহতদের ক্ষেত্রে আমরা এই 2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে। এই উপদেষ্টা জানান, স্বাস্থ্য অধিদপ্তরে তালিকাভুক্ত 826 জন শহীদ এবং 11,000 আহতদের নিয়ে আপাতত সহযোগিতার কাজ শুরু করবে এই অধিদপ্তর। অর্থ মন্ত্রণালয় থেকে এরই মধ্যে 637 কোটি 80 লক্ষ টাকা বরাদ্দের অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম ধাপে দেওয়া হবে 232 কোটি 60 লক্ষ টাকা। এই বরাদ্দ থেকে শহীদ পরিবারকে 30 লক্ষ এবং আহতদের সর্বোচ্চ 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে সরকারিভাবে। ভবিষ্যতে তাদের জন্য মাসিক ভাতারও ব্যবস্থা করতে চায় সরকার। মাসিক ভাতা সেটি হচ্ছে যে সামনের অর্থ বছর জুলাই মাস থেকে এটা আমরা শুরু করতে যাচ্ছি, এবং এই যে অধিদপ্তরের অধীনেই সেটি হবে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এই উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, যারা এখনো তালিকাভুক্ত হতে পারেননি তাদের জন্য কি ব্যবস্থা, আর এসব তালিকার স্বচ্ছতাই বা কিভাবে নিশ্চিত করা হবে। 826 সেটা ধরে আমরা কাজ করতেছি। এর বাইরে সারা বাংলাদেশে যারা আছে, আমরা মূলত ইউএনও অফিস এবং যে জেলা প্রশাসকের অফিস, তার মাধ্যমে এটা আসতেছে। সেখানে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে তারা ডকুমেন্ট দিচ্ছে না। অফিসে যদি তাদের পরিবারের পক্ষ থেকে কেউ এসে যোগাযোগ করে তথ্য দেয়, তাহলে তারা সেটা আমাদেরকে ঢাকায় পাঠাচ্ছে, আমরা ভেরিফিকেশন করতেছি। এই ব্রিফিংয়ে জানানো হয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও জুলাই অধিদপ্তরের মধ্যে সরকারিভাবে কোনো সম্পর্ক নেই। বেসরকারিভাবে জুলাই ফাউন্ডেশন তাদের কার্যক্রম পরিচালনা করবে, একই সঙ্গে জুলাই অধিদপ্তর সরকারিভাবে কাজ করবে অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য, যা এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি। বিশ্লেষণ করে দেখব যে এটা কি চূড়ান্ত। আজহার লিমন, এখন ঢাকা। লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল রাতে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন বেগম জিয়া। সঙ্গে যাবেন 6 চিকিৎসক। হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 8 বছর পর মা ছেলের দেখা হওয়ার অপেক্ষার অবসান ঘটবে। আর জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। হৃদরোগ, ফুসফুস, লিভার ও ডায়াবেটিক্স সহ নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রয়োজন হয় বিদেশে উন্নত চিকিৎসার, তবে রাজনৈতিক প্রতিহিংসায় সেটি বারবার আটকে যায়। এর মধ্যে 2018 সালে তাকে কারাগারে পাঠায় শেখ হাসিনা সরকার। তাতে বাড়ে অসুস্থতা, কয়েকবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন। প্রয়োজন হয় বিদেশে উন্নত চিকিৎসার, তবে রাজনৈতিক প্রতিহিংসায় সেটি বারবার আটকে যায়। বাধ্য হয়ে 2021 সালে তার প্রথম অপারেশন দেশেই করা হয়। তারপর 2022 থেকে 2024-এর প্রথমার্ধের বেশিরভাগ সময় কাটে হাসপাতালের বিছানায়। টানা 5 মাস 2 দিন হাসপাতালে থাকতে হয় 2023 সালে। 5 আগস্টের পট পরিবর্তনের পর আবার জোর দাবি ওঠে তার বিদেশ যাত্রা নিয়ে। কয়েক দফা তারিখ ঠিক হলেও বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় সেটি পেছানো হয়। অবশেষে রোববার খালেদা জিয়ার সাথে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয় তারিখ।
সোমবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার দীর্ঘদিন চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার AZM জাহিদ হোসেন বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সেটি আরও স্পষ্ট করেন। বলেন 7 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যাবেন বেগম জিয়া, যার জন্য বিশেষ অ্যাম্বুলেন্স আসবে কাতার থেকে। সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য, ওনার ব্যক্তিগত কর্মকর্তা, ওনার যে কেয়ার গিভার ওনারা থাকবেন। আর এয়ার অ্যাম্বুলেন্সের যে চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা, ওটার 4 জন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সহকারী, অর্থাৎ এটি বলে প্যারামেডিক্স, ওনারা থাকবেন। শুধু চিকিৎসা নয়, সে সুযোগে লন্ডন এয়ারপোর্টে মাকে 8 বছর পর কাছে পাবেন তারেক রহমান, বরণ করবেন সহপরিবারে। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS এর অধীনই এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান, ওনার সহধর্মিনী, ওনারা এবং আমাদের যুক্তরাজ্য বিএনপি এর থেকে হয়তো 2 জন ওনারা এবং ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন। ওরা ওখান থেকে হসপিটালে যাবে এবং হসপিটালে চিকিৎসাধীন থাকবেন এবং ওখান থেকেই পরবর্তী চিকিৎসার কী ধরনের হবে সেটা অ্যাকচুয়ালি রিভিউ করার পর পরবর্তীতে বলা যাবে। গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে নিজের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে বেগম জিয়া দোয়া চেয়েছেন বলে জানান ডক্টর জাহিদ। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। 25 ফেব্রুয়ারি পিলখানায় পলাশির ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল উল্লেখ করে তদন্ত কমিশনের সভাপতি বলেছেন, বিডিআর সদস্যদের সহযোগিতা নিয়ে বিদেশিরা এই হত্যাকাণ্ড ঘটায়। শহীদ সেনা পরিবারের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে প্রয়োজনে কমিশন অনুমতি নিয়ে ভারতে গিয়ে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবেন। এ সময় বেগম জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করার জন্য পিলখানায় নিহতদের পরিবারকে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। আরও জানাচ্ছেন নাইমা বীর। এখানে যতগুলো ডেথ সার্টিফিকেট আছে সেগুলো দেখানো হয়েছে, একটা 27 তারিখে রিসিভ করা হয়েছে 27 ফেব্রুয়ারি 2009, একটা 28 ফেব্রুয়ারি রিসিভ করা হয়েছে। হাতে স্বামী মেজর তানভীর হায়দারের 3টি ডেথ সার্টিফিকেট। স্ত্রী তাসনুভা বলছিলেন, পিলখানা হত্যাকাণ্ডের শিকার স্বামীর মরদেহটাও পাননি তিনি। উল্টো গেল 15 বছরে কি সহ্য করতে হয়েছে তাকে। সেনাবাহিনীর চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হলেও স্বামীর পরিচয় জানার পর বাদ দেওয়া হয়েছে সন্তানকে। আমার হাজব্যান্ডের কোনো লাশ পাওয়া যায়নি, কোনো লাশ পাওয়া যায়নি। তাকে কেউ বলে পোড়ানো হয়েছে, কেউ বলে বর্ডারের বাইরে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। মানে এত কি তুচ্ছ তার জীবনটা ছিল, এত তুচ্ছ তার লাশটা ছিল। আমার 654 নম্বর কবরের সামনে গিয়ে নাটক করতে তো ভালো লাগে না। তদন্ত কমিশনের সাথে মতবিনিময় এসে এদিনও নিহত সেনা পরিবারের সদস্যদের কণ্ঠে আক্ষেপ, একই দাবি, রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা, 25 ফেব্রুয়ারিকে শহীদ দিবস আর ইতিহাসের নারকীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার। তারা বলছেন, সেনাবাহিনীকে দুর্বল করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে তাদের। শহীদ সেনা দিবসটা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয়, এটা আমাদের চাওয়া না, দাবি। আমার বাবা বারবার করে তার নিজের ডাক্তার পরিচয় দেওয়ার সত্ত্বেও তাকে খুব নৃশংসভাবে মেরে ফেলা হয়, তাকে ঠেকিয়ে গুলি করা হয়। তাদের অনেকেই প্রশ্ন তুলেছেন কমিশনের এক সদস্যের বিরুদ্ধেও। দাবি করছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহনেওয়াজ খান স্বৈরাচারের দোসর। এই কমিশনের একজন পার্টিকুলার মেম্বারের বেলায় রিজার্ভেশন আছে এবং আমরা অ্যাজ দ্য প্রিন্সিপাল স্টেক হোল্ডার অফ দ্য বিডিআর পিলখানা কার্নেজ, আমাদের যদি এই কমিশনে কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু আপনাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আসবে। চন্দন সাহেব, দ্যাট ইউ আর আ শেখ মুজিব সিম্পাথাইজার, আমি বলছি না ইউ আর, এলাজ করা হয়েছে, অ্যান্ড wouldn't impact the investigation. তো আপনার থেকে একটু আমরা শুনতে চাই। হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীরা দিলেন সেদিনের ঘটনার ভয়াবহ বর্ণনা। বললেন, গেল 15 বছরে মুখ বন্ধ রাখতে কি ঘটেছে তাদের সাথে।
অস্ত্রাগারের সমস্ত অস্ত্র নিয়ে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের পরিবারের উপরে, তাদের উল্লাস দেখেছি। এর সাথে জড়িত সেই সময় প্রধানমন্ত্রী জড়িত, তার ছেলে জড়িত, ভারতীয় কিলার আছে আমাদের অফিসারদের মেরে চলে গেল, এগুলো সব প্রমাণ আছে। যত বক্তব্য সার্ভাইভ অফিসাররা দিয়েছে সবগুলোই গাইডেড, এটা আপনারা নোট করে রাখতে পারেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। সবশেষ কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান সেনা পরিবারের সদস্যদের সামনে তদন্তের রূপরেখা তুলে ধরে বলেন, বাংলাদেশের অভ্যন্তরের ঘটনা ও ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে দুভাগে ভাগ করে তদন্ত কাজ করা হবে। 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডকে পলাশির ঘটনার পুনরাবৃত্তি বলেন তিনি। পলাশির পুনরাবৃত্তি হয়েছে, সেখানে আমরা দেখেছি আমাদের আর্মি ঠায় দাঁড়িয়েছিল এবং বিদেশিরা এসে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল। আমি মনে করি না যে কোনো দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। মেজর জেনারেল ফজলুর রহমান এ সময় পরিবারের সদস্যদের বলেন, তার কমিশন এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে তদন্তের স্বার্থে কমিশন অনুমতি নিয়ে ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে। যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা, যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। পিলখানা হত্যাকাণ্ডের অনেক প্রমাণ নষ্ট করা হয়েছে উল্লেখ করে কমিশন প্রধান বলেন, তদন্তে এমন সুপারিশ করা হবে যাতে বাংলাদেশে কোনোদিন 25 ফেব্রুয়ারির মতো ঘটনা না ঘটে। আমরা প্রত্যেকটা জিনিসেই আমাদের দৃষ্টির বাইরে আমরা রাখবো না। নাঈম আবির, এখন, ঢাকা। গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বেনজির আহমেদ এবং সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনার সরাসরি নির্দেশে গুম সংঘটিত হয়। আর জানাচ্ছেন জাহিদ হাসান। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর গঠিত গুম কমিশনের কাছে জমা পড়েছে 1,500-এর বেশি অভিযোগ। গত 15 বছর এসবের অনেক ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততাও মিলেছে। তাকেই নির্দেশদাতা হিসাবে চিহ্নিত করেছে গুম তদন্ত কমিশন। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনা রশিদের নাম উঠে আসে কমিশনের প্রতিবেদনে। গুম করে রাখা আয়নাঘর বা বন্দিশালা থেকে 758 জনের মধ্যে অধিকাংশ ফেরত আসলেও 204 জন এখনও নিখোঁজ আছে বলে জানায় কমিশন। গুম হওয়া ব্যক্তি ও তার পরিবার শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এসব মামলার অভিযোগ আমলে নিয়ে সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল শুনানি করে আদেশ দেন। ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিরা যতই শক্তিশালী হোক, তাদের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে বিচার করা হবেই। সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পারপিট্রেটরদেরকে আইডেন্টিফাই করতে ততটুকু সময় আমরা নেব এবং তাদেরকে এখানে উপস্থিত করার মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড, মানবাধিকার এবং বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে যাতে একটা বিচার করা যায় সেই জন্য আমরা কাজ করছি এবং আমরা এটা করব। প্রধানমন্ত্রী আছে, তারপরে তার নিরাপত্তা উপদেষ্টারা আছে, তারপরে বিভিন্ন বাহিনীর বিভিন্ন পুলিশের কর্মকর্তারা ঊর্ধ্বতন আছে। আমি নাম কয়েকজনের বলেছি, যেহেতু বাকিদের নাম আমি বলছি না, কারণ আমাদেরকে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা, অর্থাৎ এটাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে। গ্রেফতারি পরোয়ানা জারি করাকে ন্যায় বিচারের প্রথম ধাপ মনে করে সন্তুষ্টির কথা জানান গুম হওয়া পরিবারের সদস্যরা। শেখ হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিকী এবং বাকি যারা ছিলেন কমান্ডিং অফিসার্স, তাদেরকে প্রথম দিকে মোটা দাগে অ্যারেস্ট ওয়ারেন্টের আওতায় আনা হলো এবং আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কেসকেই আনা হবে পরবর্তীতে। এবং আমরা আসলে আইসিটি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই এবং এই ব্যবস্থাটাকে ধন্যবাদ জানাই, কারণ এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত 1 যুগেরও বেশি, যেটার আজকে প্রথম আমরা যে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য আমরা দাঁড়াতে পারলাম, বিচারের দাবিতে এই জায়গায় আসতে পারলাম। আমি 17 বছর ধরে দেশে আসতে পারিনি, অনলি বিকজ অফ দিস আরমান। এই জন্য ধন্যবাদ প্রসিকিউশনদের, ধন্যবাদ আইসিটির যারা
বিচার করছেন এবং ধন্যবাদ সেই সকল ইয়োধদের যাদের কারণে আমরা এইখানে দাঁড়িয়ে আজকে আমি কথা বলতে পারছি। আগামী 12ই ফেব্রুয়ারি গুমের অভিযোগে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জাহিদ হাসান, এখন ঢাকা। জামায়াতে ইসলামী মিরপুর পূর্ব থানার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও আত্মকর্মসংস্থানের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানেও জনগণকে যে পরিমাণ কষ্ট তারা দিয়েছেন, বিশেষ করে আমাদের যুব সমাজের সামনে যেভাবে তারা বন্দুক আর মুগর নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, এই যুব সমাজ যতদিন বেঁচে আছে তারা এই উপকর্মকে ভুলবে না এবং তারা ক্ষমাও করতে পারবে না। কারণ তুচ্ছ একটা দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল। সেই দাবিটা দমন করার জন্য সরকার খুব অমানসিকভাবে তাদের উপর নির্যাতন করে 2000-এর কম বেশি মানুষকে খুন করেছে। তাদের সকলেই ছাত্র না, তাদের মধ্যে শ্রমিক আছে, ক্ষুদ্র দোকানদার ব্যবসায়ী আছে, সাধারণ মানুষ আছে, বিভিন্ন মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি কুলের শিশু রিয়াও আছে। তো এই আবু সাইদ থেকে শুরু করে রিয়া পর্যন্ত যারা মারা গেলেন, তারা কী দোষ করেছিল এই সরকারের কাছে? এমনকি এতটা তারা কঠিন হয়ে উঠলেন যে শুধু জমিনের বাহিনীগুলোকেই নয়, আকাশে বাহিনী পাঠিয়ে আকাশ থেকে গুলি করে তারা মানুষ খুন করলেন। এটাকে আসলে একটা যুদ্ধ চলছিল। তাহলে যুদ্ধ হলে কার বিরুদ্ধে? যদি এটা যুদ্ধ না হয় তাহলে আকাশ পথে এই হামলা কেন? জমিনেই বা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা পয়সা, অস্ত্র আর বুলেট জনগণের বুকে কেন? তাহলে তারা এটাকে যুদ্ধ হিসেবেই নিয়েছিলেন, ক্ষমতায় টিকে থাকার যুদ্ধ। তো যে দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই দল ঠিক করুক যে আদৌ বাংলাদেশে তারা কোনো রাজনীতি করার অধিকার রাখে কি না। আমার সম্মানিত ভাইয়েরা, আওয়ামী লীগ ব্যাংক বিমা সব কিছুকেই ক্ষতিগ্রস্ত করেছে, কোনোটা ডাকাতি করে শেষ করে দিয়েছে এবং এই টাকাগুলো তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এখন সেই খনির টাকার আলামতগুলো দুনিয়ার বিভিন্ন জায়গায় বের হয়ে আসছে। এমনকি ব্রিটেনের মতো জায়গায় সেখানেও তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠজন তিনি দুর্নীতির দায়ে এখন তার দুর্নীতির তদন্ত চলছে এবং ইতিমধ্যেই তার অনেক অসঙ্গতি উঠে এসেছে। তাদের পরিবারের গোষ্ঠীর সকল সদস্যদের কপাল পরিবর্তন হয়েছে, জনগণের কপালটা ধ্বংস করেছে। আমরা এমন শাসন, দুঃশাসন আর বাংলাদেশে চাই না। তাহলে এই সুশাসনটা আসবে কার হাত ধরে? সুশাসনটা আসবে ওই মানুষগুলার অথবা দলসমূহের হাত ধরে যারা ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে, যারা নিজেরা। মিরপুরের সুধী সমাবেশে বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির। সরাসরি ছিলাম সেখানে। রোহিঙ্গারা অবৈধভাবে পাসপোর্ট নেয়ার কারণে এখনই পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে পুলিশ সংস্কার কমিশন এ নিয়ে কাজ করছে। সকালে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। পরে ডিবি কার্যালয়ে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি ভালো নয়, তবে সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণের আছে। আরও জানাচ্ছেন মেহরিন আনি। বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের পর দালালদের মাধ্যমে ভুয়া জন্ম ও নাগরিকত্ব সনদ পেয়ে বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যাচ্ছে রোহিঙ্গারা। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলররা অর্থের বিনিময়ে প্রাপ্ত এই সনদের মাধ্যমে রোহিঙ্গারা সহজেই পেয়ে যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট। রোহিঙ্গাদের এই অবৈধ পাসপোর্ট নেওয়া ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে আগারগাঁও পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু থাকে, কি বলে, হ্যারাসমেন্ট হয়, যে পাইতে দেরি হয়, এই হয় সেই হয়, প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। বাট এইটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই।
মিয়ানমার সীমান্তে অস্থিরতার কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ চেষ্টা অব্যাহত আছে। সোমবার সকালেও বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় 84 রোহিঙ্গাকে আটক করে বিজিবি। রোববারও সাগরপথে টেকনাফে নারী, পুরুষ ও শিশুসহ 36 রোহিঙ্গা অনুপ্রবেশ করে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এমন অবস্থায় ডিএমপির ডিবি কার্যালয়ে পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। বাংলাদেশ তার সীমান্ত রক্ষায় সতর্ক আছে। বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমারের যে অংশ, এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে। আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই। এখন আমাদের কিন্তু দুই ধরনের সাথেই যোগাযোগ রাখতে হচ্ছে। আরাকান আর্মির সাথেও যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে। এ সময় তিনি ডিবি কার্যালয়ে আয়নাঘর এবং ভাতের হোটেল নামে কিছুই থাকবে না জানিয়ে বাদ পড়া এসআই ক্যাডেটদের আন্দোলন করে শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেন। শৃঙ্খলাজনিত কারণে বের করতে, এটা একটা প্রমাণ হলো। দেখেন এখন তারা কিন্তু এই বিশৃঙ্খল কাজ করতেছে। এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রপারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে, স্যার আমার তো এটা ঠিক হয় নাই। পুলিশ একাডেমি যদি ঠিকমতো কাজ না করে থাকে তো আইজি সাহেবের কাছে বলতে পারতো, কিন্তু তারা না হইয়া তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায়। এইটাই তো বোঝা যেতেছে তারা উচ্ছৃঙ্খল ছিল। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম গঠন করে বিদেশে বাংলাদেশের প্রচারে গুরুত্ব আরোপ করেন তিনি। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন জমা দেয় বেবজা। এ সময় প্রধান উপদেষ্টা বেবজা কর্মকর্তাদের চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের এ কাজে জড়িত করতে নির্দেশনা দেন। এতে বিনিয়োগকারীদের ভাষাগত বাধা দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় বেবজার নির্বাহী চেয়ারম্যান গত 3 সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে 135 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলেও জানান। ডিসেম্বরে কমেছে মূল্যস্ফীতি। সদ্য বিদায়ী 2024-এর নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 10.89%, যা নভেম্বরে ছিল 11.38%। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হ্রাসের হার 0.49%। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। 24 জুলাই যখন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে উত্তাল, তখন গেল 13 বছরের রেকর্ড ভেঙে মূল্যস্ফীতি ছাড়িয়ে যায় 2 অঙ্কের ঘরে। এরপর কোটা সংস্কার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নিলে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। তখন জুলাইয়ের 11.66% মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়ায় 10.49%। তবে মূল্যস্ফীতি কমে যাওয়ার ধারা অব্যাহত থাকলে হয়তো পেঁয়াজের দাম 150 কিংবা আলু ঠেকতো না 80 ঘরে। যদিও মূল্যস্ফীতি ওঠানামার প্রতিযোগিতায় কিছুটা স্বস্তি মিলেছে গেল ডিসেম্বর থেকে। ফলে 150 টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 40 টাকায়, আর 80 টাকার আলুও নেমেছে কেজি প্রতি 40-এ। বাজারের এই চিত্র উঠে এসেছে বিবিএস এর ডিসেম্বরের মূল্যস্ফীতির তথ্যেও। বিবিএস বলছে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 10.89%। নভেম্বরে যা ছিল 11.38%, যেখানে খাদ্য মূল্যস্ফীতিও প্রায় 1% কমে দাঁড়িয়েছে 12.92%। এছাড়া নভেম্বরের তুলনায় অন্যান্য পণ্যেও মূল্যস্ফীতি কমে হয়েছে 9.26%। তবে 2 অঙ্কের মূল্যস্ফীতি অর্থনীতিতে যেমন নেতিবাচক প্রভাব ফেলছে, তেমনি সাধারণ মানুষকে পড়তে হচ্ছে আর্থিক বিড়ম্বনায়। এর মধ্যেই নতুন করে 43টি পণ্য ও সেবায় 5 থেকে 15% ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত কপালে ভাঁজ ফেলবে ভোক্তার। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। সকালে আগারগাঁয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউট মিলনায়তনে কমিশনের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি। এখন ইমিডিয়েট জাতীয় নির্বাচন, এটা কিন্তু ঢাকার লেভেলে আছে, কিন্তু ওই লেভেলে এটা পাইনি। লোকাল গভর্নমেন্টের কাজে হস্তক্ষেপ থাকবে না, থাকা যাবে না। আর তবে কনসালটেশন হতে পারে। 2021 থেকে 24-এর আগ পর্যন্ত লোকাল গভর্নমেন্ট ইলেকশনে খরচ করেছে সরকার 23,000 কোটি টাকা। 23,000 কোটি টাকা যদি আপনি একসাথে ইলেকশন করেন, এই টাকা নেমে আসবে 600 কোটি টাকায়। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গড়িয়েছে 6ষ্ঠ দিনে। মেলার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। চলে যাচ্ছি তার কাছে।
সাগর, কর্মদিবস হওয়ায় বাণিজ্য মেলায় উপস্থিতি কেমন দেখছেন, সেই সাথে বেচা কেনার খবরাখবর জানাবেন। শম্পা, 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে ষষ্ঠ দিন গড়িয়েছে। এখন পর্যন্ত মেলার সবশেষ যে তথ্যটুকু জানাতে পারছি সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত মেলা কিন্তু জমজমাট হয়ে ওঠেনি। অর্থাৎ মাসব্যাপী মেলা ষষ্ঠ দিন গড়ালেও কিন্তু এখন পর্যন্ত মেলার জমজমাট যে ভাব সেটি আমেজ কিন্তু এখনো তৈরি হয়নি। তবে এখানকার যারা ক্রেতা দর্শনার্থী যারা আসছেন তারা অধিকাংশই পণ্য দেখছেন এবং দেখার পর যেটি পছন্দসই সেটি নিচ্ছেন। দরদামের একটা বিষয় আছে, সেই দরদামের দিক দিয়েও কিন্তু অন্যান্য বাড়ছে। এবার দ্রব্যমূল্যের দাম একটু বেশি বলে এখানকার যারা ক্রেতা আছেন তারা জানিয়েছেন। তবে শুধু এইটুকুই একটা বলে রাখি যে শুধু বাণিজ্যিকভাবেই নয়, এখানে চিত্ত বিনোদনের একটা অংশ হিসেবে কিন্তু ঢাকার অভিভাবকরা যারা আছেন, আশপাশের অঞ্চলে যারা অভিভাবকরা আছেন তারা কিন্তু ছোট বাচ্চাদের কিন্তু মেলা এসে ঘোরাচ্ছেন। তারা বিভিন্ন ফুড কর্নার আছে, সেখানে মজার মজার খাবার পাওয়া যায়, সেগুলো খাচ্ছেন। এছাড়াও একটা বিষয় যে তৈরি পোশাক খাতের যে দুটি বড় বড় সংগঠন বিজিএমইএ এবং বিকিএমইএ, সেটির কিন্তু প্রথমবারের মতো 29তম বাণিজ্য মেলা যেটি পূর্বাচলে চলছে সেখানে প্রথমবারের মতো স্টল রাখা হয়েছে। সেই স্টলে দেখে পণ্য কেনার সুযোগ না থাকলেও কিন্তু পণ্য যে অর্ডারের যে আদেশ, পণ্য কেনার যে অর্ডারটা সেটি কিন্তু দেওয়ার সুযোগ রয়েছে। এখানে গত বছর আমরা দেখেছি যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে প্রায় 400 কোটি টাকার কেনাবেচা হয়েছিল, যার প্রায় 392 কোটি টাকা ছিল কিন্তু রপ্তানি আদেশ। তবে এবার ব্যবসায়ীদের প্রত্যাশা যে অন্যান্য বারের চেয়ে এবার মেলা আরও বেশি জমজমাট হবে এবং সেই প্রত্যাশা রেখেই তারা কিন্তু অনেক রকমের পণ্য, বাহারি রকমের পণ্য নিয়ে, বিভিন্ন ধরনের স্টল নিয়ে, প্যাভিলিয়ন নিয়ে তারা কিন্তু এখনো সেই স্বপ্ন বুনছেন। এখানকার যারা ব্যবসায়ীরা যারা আছেন তাদের আরেকটি প্রত্যাশা হচ্ছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেহেতু বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে, বাণিজ্যিক প্রসার ঘটাতে যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা থাকে, সেক্ষেত্রে তারা বিদেশে আরও বড় সাড়া ফেলবে এবং বাংলাদেশের পণ্য বিদেশে পরিচয় ঘটাবে এবং অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করবেন। এই ছিল আমার এখান থেকে সবচেয়ে তথ্য। ব্যবসায়ীদের প্রত্যাশাও ছিল এইরকম। ভারতের ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণে 8 সেনাসহ 9 জন নিহত হয়েছেন। মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে প্রাণহানির ওই ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার অভিযান শেষে ফেরার পথে বিস্ফোরণের মুখে পড়ে নিরাপত্তা বাহিনীর গাড়িটি। এর আগে অভিযানে 5 বিদ্রোহীকে হত্যার পাশাপাশি বিপুল অস্ত্র জব্দ করে ভারতের নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণে রাস্তায় বড় গর্তের সৃষ্টি হয়। কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটিতে 10,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। খনিজ সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় ওই রাজ্যে আদিবাসীদের অধিকার আদায়ে বছরের পর বছর বিদ্রোহ করে আসছে মাওবাদীরা। এই সাথে শেষ করছি সন্ধ্যাবাজার। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন। কোন নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না, সেই পররাষ্ট্রনীতি আমরা ছুঁড়ে ফেলে দিব। জুলাই ঘোষণাপত্রের জনমত তৈরিতে গণসংযোগ শুরু। অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবার পাবে মাসিক ভাতা। লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন বেগম খালেদা জিয়া। কাল যাচ্ছেন এয়ার অ্যাম্বুলেন্সে। বিমানবন্দরে স্বাগত জানাবেন তারেক রহমান। শেখ হাসিনার সরাসরি নির্দেশে গুম। ট্রাইব্যুনালকে জানালেন চিফ প্রসিকিউটর। 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। রোহিঙ্গাদের কারণে পাসপোর্টে এখনই বাদ যাচ্ছে না পুলিশ ভেরিফিকেশন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত নিয়ন্ত্রণে থাকার দাবি। শেষ করছি সন্ধ্যাবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।